নমস্কার, শুরু করছি আজকের গল্প। শ্রী শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প পাত্রী। সঙ্গে থাকুন। কেউ সিবাই নাকি রে? যে আজ্ঞে জামাই দাদা। তা পাত্রী পছন্দ হলো না জামাই দাদা? এটা ওর লাগসই নয়। দাঁত উঁচু। দাঁত উঁচু? তা কত উঁচু? মুখ বন্ধ হয় না? তা হয়। আজকাল তো শুনি উঁচু দাঁতের বেশ কদর হয়েছে নাকি? ফিল্মে আর সিরিয়ালে নাকি উঁচু দাঁতের বেশ কদর। তা আপনি তো ওসব দেখেন না, তবে জানলেন কিভাবে? দেখার সময় কোথায় যে দেখব? তবে ভট্টাচ ঠাকুরমশাই বলছিলেন বটে, অঘোর হে, আজকাল উঁচু দাঁতের ছড়াছড়ি। ঠাকুরমশাই? নিমুবাবুর বাড়িতে ঠাকুরমশাইকে দেখেছি বটে বার কয়েক। টিভির সামনে বসে ঘাড় কাত করে রোজ সন্ধেবেলা তোফা ঘুম দেন। তা ফাঁকে ফাঁকে দেখেন আর কি। তা ঘরদোর কেমন দেখলি? আগে ওসব ভালো। পাকা একতলা, বাড়িতে টিউবওয়েল। গুনে দেখলাম 100-1.5 পাকা সুপুরি গাছ, 2টো পুকুর, আমবাগান, জমি জিরেত। তো লাগিয়ে দিলে পারতি। দাঁতে আটকাই জি, না হলে লাগিয়েই দিতাম। মেয়ের যেমন দাঁত উঁচু, তেমনি তোর আবার নাক উঁচু। বলি দামরা বয়সটা খেয়াল আছে? 36 পেরোলি কিন্তু। আমার আর বিয়ে হওয়ার নয়। দেখেন জামাই দাদা, বিয়ে না হয় না হোক, যেমন তেমন একটা ধরে আনলে আমার হবে না। ভাবিয়ে তুললি। তা তোর সঙ্গে গিয়েছিল কে? গদাই, পবন আর মেসোমশাই। তারা কি বলে? মেসোমশাইয়ের কথা আর বলবেন না। যাকে দেখে তাকেই পছন্দ। পবন আর গদাই বলল চলবে না। তাহলে 11 নম্বরটাও আউট। যে আঁকে জামাই দাদা। 10 নম্বরটার যেন কি দোষ ছিল, সেটা তো আপনি বাতিল করলেন, মনে নাই? ও হ্যাঁ, মনে পড়েছে। পাত্রীর ভৌম দোষ ছিল। কিন্তু বড় মুশকিলেই পড়া গেল রে। তোর মা, বাপ, দিদি সবাই যে তোর বিয়ের জন্য বড় পাগল হয়ে পড়েছে। আর জুৎসুই পাত্রীই পাওয়া যাচ্ছে না। অথচ রাস্তাঘাটে কত সুন্দরী মেয়ে ঘুরে বেড়াচ্ছে। কি ব্যাপার বলতো? দেখেন জামাই দাদা, আমার মেয়ে ছেলে দেখার চোখও নাই আর রোখও নাই। আমি কাজ কারবার নিয়ে ঝঞ্ঝাটে জড়িয়ে আছি। আপনারা সবাই ধরে পাকড়ে পড়লেন বলে ঘাড় কাত করতে হয়েছে। বলি কি, এবার আমাকে রেহাই দিন। কোষ কিরে ডাকাত, তোর বিয়ে দিতে না পারলে আমার যে অন্ন জল বন্ধ হবে। জামাই দাদা, ললাটের লিখন বলেও তো একটা কথা আছে। আমি ভেবে দেখলাম, এইভাবে মেয়ে দেখে বেড়ানোটা ঠিক হচ্ছে না। মেয়েগুলোরও তো একরকম অপমানই হচ্ছে, এটাও ঠিক না। তা বললে কি হয় রে পাগল? তোর বুড়ো বাপ মা যে তোর ভরসাতেই বেঁচে আছে। কাজ কারবারের জন্যে ভয় নেই, ও 2 দিনেই সামলে নিতে পারবি। আর কটা দিন থেকে যা, শনিবারে বিষ্ণুপুরের মেয়েটাকে দেখে নিলেই হয়। ও আপনারা দেখেন না রে,
শুনেছি এ মেয়েটা বড়ই ভালো, দেখতে শুনতে সুন্দর, লেখাপড়া জানে, তার উপর নাকি ভারী বুদ্ধিমতী। বুদ্ধিমতী মেয়ে পাওয়া ভাগ্যের কথা। আমাকে ছেড়ে দেন জামাই দাদা, কাজ কারবার লাটে উঠবে এরকম চলতে থাকলে। তা একটা কথা কবি, চণ্ডীপুরের মেয়েটাকে তোর পছন্দ হলো না কেন? সে তো বলেই দিয়েছি। না, তেমন ভেঙে বলিস নি। তোর মেসোমশাই দিন কয়েক আগে আমাকে বলেন, সিবাই মেয়ে পছন্দ করবে কি? ও তো কোনো মেয়ের দিকে তাকিয়েই দেখে না। হয় মাথা নিচু করে বসে থাকে, নইলে জানালার বাইরে তাকিয়ে মাঠ ঘাট গাছপালা আর গরু ছাগল দেখে। তাই নাকি? কথাটা একেবারে মিথ্যে নয় জামাই দাদা। বলিস কি? পাত্রী ফেলে গরু দেখিস? এ তোর কেমন স্বভাব? খিজিরগঞ্জের লাল কমলকে মনে পড়ে? ওই যার কবিরাজি ঔষধের কারবার। তা মনে থাকবে না কেন? লাল কমলের বাতের মালিশের খুব নাম। সেই তো লাল কমল হরিশ্চন্দ্রপুরে নিজের জন্য পাত্রী দেখতে গিয়ে প্রথম দর্শনেই কাত হয়ে পড়ল। তেমন মেয়ে নাকি ভূভারতে নেই। বিয়ের পর রং টং উঠে যাওয়ার পর বউয়ের চেহারা যা বেরোলো তা কহতব্য নয়। সে নয় চেহারা ভগবানের দান বলে সে কথা বাদ দিচ্ছি, কিন্তু মেয়েটার চোখে নাকি মায়া দয়া ঝরে পড়ছিল, ঠোঁটে করুণার হাসি। বিয়ের পর আর সেসব খুঁজে পাওয়াই গেল না। বচ্চাত মেয়ে ছেলেটা এখন লাল কমলের ঘাড়ে মুষলের মতো চেপে বসে তার প্রাণ ছিবড়ে করে ছাড়ছে। দেখা হলেই লালু বড় কান্নাকাটি করে। ওইটাই বড় ভয় পাই। কার দিকে তাকিয়ে মতিভ্রম হয় বলা তো যায় না। তাই তাকানোর বখেরায় আর নেই। এ তো বড় গন্ডগোলের কথা রে শিবাই। তা না তাকিয়ে বুঝবি কি করে কার দাঁত উঁচু, কে ট্যারা, কে কালো বা কুচ্ছিত? তাকানোর দরকার কি? আর সবাই তো ড্যাব ড্যাব করে দেখছে। তাই তো বলছি, আমার দেখা না দেখা সমান। আপনারা ধরে বেঁধে জুতে দিলে কিছু করার থাকবে না, কিন্তু বউ যদি বাড়িতে অশান্তি করে তবে কিন্তু আপনাদের দায়িত্ব। বড় ভাবনায় ফেললি দেখছি। মনে হচ্ছে তোর বিয়ের মতলব নেই, কিন্তু সে কথা তো কেউ কানেই তুলছে না। আমি তো বলেই আসছি যে সংসার ধর্ম আমার জন্য না। তাই বললে কি হয় রে পাগল? তোর বাবা মা দিদিরা যে আমাকে উত্তম কুস্তম করে ছাড়ছে। বয়সের ছেলে, বিয়ে না দিলে যে বুড়ো বয়সে আধ পাগলা হয়ে ঘুরে বেড়াবে। তা বিয়েতেই বা তোর এত আপত্তি হচ্ছে কেন? ফকির বৈরাগী কাঙাল কেনা বিয়েতে বসেছে বলতো? বয়োধর্ম বলেও তো কথা আছে। আমার সঙ্গে যখন তোর দিদির বিয়ে হয় তখন তুই কতটুকুন ছিলি মনে আছে? মাত্র 5 বছর বয়স তখন তোর। সেই থেকে তোকে এত বড়টি হতে দেখলাম, কিন্তু তোর মতিগতি যে ভালো বুঝতে পারি তা নয়। সব কথা খোলসা করে বলিস না। আমার মতিগতি কিছু জটিল কুটিল না। আসলে আমি বিয়ে ব্যাপারটায় তেমন আগ্রহ বোধ করি না, বুঝলে জামাই দাদা। কাজ কারবার নিয়ে মেতে থাকতে ভালোবাসি। দাঁড়া, একটা কথা মনে পড়ল হঠাৎ। কি কথা? শীতলকুচিতে তোর একটা ঠেক ছিল না? ছিল। পানের বরজ করে বড়লোক হবার বাই চেপেছিল মাথায়। হ্যাঁ, বছর 2 চেষ্টাও করলি। তা কানাঘুষো শুনেছিলাম।
মহিতোষ রায় নামে এক ভদ্রলোকের মেয়ের সঙ্গে তোর নাকি একটা খটামটি লেগেছিল। ঠিকই শুনেছিলেন। ব্যাপারটা কি খুলে বলবি? হঠাৎ সেই বৃত্তান্ত শুনতে চান কেন? না না, সেই মেয়েটার সঙ্গে তোর ঝগড়াটা কিসের? ঝগড়াটা কি নিয়ে শুনি? সে তো চুকে পুকে গেছে। না, মনে করে দেখ তো, মেয়েটার নাম কি মাধবী রায়? হ্যাঁ, কিন্তু আপনাকে কে বলল? মাধবীর নাম তো আপনার জানার কথা না। শীতলকুচির লক্ষ্মী ভাণ্ডার তো আমার কাছ থেকেই মাল নেয়। তাই নাকি? আমাকে মাসে একবার দুবার যেতেই হয়। গোরাচাঁদ সিংহ রায় শীতলকুচির মস্ত মহাজন, লক্ষ্মী ভাণ্ডারের মালিক। চিনি। আমি যার কাছ থেকে পানের বরজ কিনেছিলাম সেই মহেশ রায়ের ভাইরা ভাই হলো গোরাচাঁদ। লক্ষ্মী ভাণ্ডারের তখন এমন ফলাও অবস্থা ছিল না। তা কথায় কথায় গোরাচাঁদকে বলেছিলাম তোর কথা। তখন গোরাই বলল তুই মাধবীর সঙ্গে কি একটা গন্ডগোলে শীতলকুচি ছেড়ে চলে এসেছিলি। গন্ডগোলটা কিসের তা অবশ্য সে বলতে পারল না। বলার মতো কিছু নয়, তাই পারল না। তখন খুব বোকা ছিলাম তো, অভিজ্ঞতাই হয়নি, তাই অপমানটা হজম করে চলে আসতে হয়। তবে ওসব তো আমি আর মনে রাখিনি। যা হয়ে গেছে তা নিয়ে ভেবে কি হবে বলুন? না না, ঝগড়াটা কি নিয়ে? শুনলে হাসবেন, তা বলি দেখ না বাবু। বলতে বাধো বাধো ঠেকে, শত হলেও আপনি গুরুজন তো। ওসব কথা বলতে গেলে কেঁচো খুঁড়তে সাপ বেরোবে। তোকে আমি সাঁতার কাটতে শিখিয়েছি, সাইকেলে চড়তে শিখিয়েছি, আবার কাঁধেও চড়েছিস অনেক। আমার কাছে তোর লজ্জা কিসের রে? বয়সকালে যদি কিছু করেও ফেলে থাকিস, সেটা বয়সের ধর্ম। সকলেরই একটু আধটু বেপরোয়া ঘটনা ঘটে। না না, শীতলকুচিতে আমি একটু কুসঙ্গে পড়ে যাই। সন্ন্যাসীচরণ প্রতিহারের বাড়িতে একখানা ঘর ভাড়া নিয়ে থাকি। প্রথম চোটেই পানের বরজ থেকে বেশ কয়েক হাজার টাকা লাভ হয়েছিল। বয়স কম, হাতে খোলামকুচির মতো টাকা, বুঝতেই তো পারেন। কয়েকজন মোসাহেব বন্ধুও জুটে গেল। তারা আমাকে মদ টদ খাওয়াতো। আমারও ফিকে নেশার রং ধরে গেল। রোজই সন্ধ্যের পর আমার ঘরে ৫-৭ জন জুটে যেত। তাদের মধ্যে একজন ছিল অবনী ঘোষ। অবনীর চেহারা ভালো ছিল, পেটে বিদ্যেও ছিল, আবার উড়নচণ্ডীও ছিল। তবে সে একটু আলাদা রকমের ছিল। অন্যদের মতো আমার মোসাহেবি করতো না, কিন্তু আমার পয়সায় নিয়মিত মদ খেত, কারণ তার বিশেষ পয়সা ছিল না। গন্ডগোলটা এই অবনীকে নিয়ে। তাই নাকি? মাধবীর সঙ্গে নাকি অবনীর বিয়ের সব ঠিকঠাক। সেসব আমার জানার কথাও তো নয়। কিন্তু একদিন হঠাৎ ফর্সা, চোখে চশমাওয়ালা একটা মেয়ে হাজির, সঙ্গে গাঁয়ের কয়েকজন মাতব্বর। বলিস কি রে, তাদের মধ্যে কি গোরাচাঁদও ছিল? না, তবে তার বাবা প্রতাপচাঁদ ছিল। তারা এসেই আমাকে মাতাল, বদমেশ, দুশ্চরিত্র আরো অনেক কথা বলে প্রচন্ড চেঁচামেচি বাঁধিয়ে দিলে। মাধবীও কি গালাগাল করছিল? তা তো বটে। কি রাগ মেয়েটার! বলল আমি নাকি গাঁয়ের ছেলেদের নেশা ভাঙ ধরাচ্ছি, ছেলেদের মরালিটি নষ্ট করে দিচ্ছি, আরো কত কি। ভগবান জানেন, আমার মাতাল বন্ধুরা সবাই অভ্যস্ত মাতাল।
ফটিক দাস নামে একটা গুন্ডা গোছের লোক তো আমাকে কয়েকটা চড়চাপড়ও মেরেছিল। ভয়ে আমি তখন জুবু থুবু। তারপর কি হলো? কি আর হবে, চারিদিকে ভিড় জমে গেল, সবাই ছিছি করছে। একমাত্র সন্ন্যাসী প্রতিহারী আমার পক্ষ নিয়ে দু চার কথা বলেছিল। সে মাধবীকেই বলল, অবনীকে শিবুবাবু মদ ধরিয়েছে এ কথা গায়ের গাছও বিশ্বাস করবে না। অবনী তো 14 বছর বয়স থেকে মদ খায়, সবাই জানে। কিন্তু তার কথা কেউ কানেই তুলল না। আমার ওপর হুকুম জারি হলো, গাঁ ছেড়ে চলে যেতে হবে। বলিস কি রে, তুই কবুল করলি? না করে উপায়? আমি বাইরের লোক, উড়ে গিয়ে জুড়ে বসেছি, সহায় সম্বল তো কিছু নেই। তবে ঘটনায় একটা উপায় হলো জামাই দাদা। সেদিন থেকে আজ অবধি আর মদ ছুঁইনি। সব ঘটনারই ভালো মন্দ দুটো দিক থাকে। তা বরজটাকে বিক্রি করলি নাকি? না, ওখানেই তো আসল প্যাঁচ। তার মানে খেটে খুঁটে ব্যবসাটা দাঁড় করানোই সকলেরই চোখ টাটাচ্ছিল। বরজটার দিকে তখন অনেকেরই নজর। ঘটনার পর মাসখানেক থেকে চেষ্টা করছিলাম বিক্রির, কেউ কিনল না। বরং মাসখানেকের মাথায় আমাকে একরকম প্রাণের ভয় দেখিয়েই তাড়ানো হলো। বরজটা শুনেছি মহিতোষটাই দখল করেছিল। আমি তারপর আর ওসব নিয়ে মাথা ঘামাইনি। শেষ অবধি অবনী ঘোষের সঙ্গে মাধবী রায়ের বিয়ে হয়েছিল কিনা খবর নিসনি? সে খবরে আর আমার দরকার কি বলুন? অবনী ঘোষ আমার জীবন থেকে মুছে গেছে, শীতলকুচিও মুছে গেছে। ঘেন্নাই আর অমুকও কখনো হয়নি। মাধবীর তখন বয়স কত? 16-17 হবে বোধ হয়। মেয়েদের বয়সের কোনো আন্দাজ আমার নেই। 7-8 বছর আগেকার কথা হবে। তোর কি মনে হয় ওই গন্ডগোলটা আসলে ষড়যন্ত্র? তা তো বটেই, যে 1 মাস ছিলাম তারপরেও অবনী ঘোষ বা অন্য মোসাহেবরা আমার আর ছায়াও মারায়নি। গোরাচাঁদ অবশ্য আমাকে এত ভেঙে কিছু বলেনি। তবে যে শীতলকুচিতে মহিতোষ রায়ের প্রবল প্রতাপ, আমার কিছু করার ছিল না দাদা। 1,2-3 টাকা জলে গেল, এই যা। তোর কাছে দলিলপত্র কিছু আছে? বড়জির দলিল? তা আছে, তবে দলিল দিয়ে কিছু হওয়ার নয়। লোকসানটা সয়ে নিয়ে নতুন রোগ নিয়ে আবার ব্যবসা করছি। কি করতে পারতাম বলুন? লাঠিবাজি করে তো সুবিধে হতো না, বরং তাতে নিজেই হয়তো খুন হয়ে যেতাম। তা বটে, তবে নবকেষ্ট অন্য কথা বলে। কে নবকেষ্ট? সন্ন্যাসী প্রতিহারের ছেলে। আপনি তাকে পেলেন কোথায়? কেন, সে তো এখন শীতলকুচির লক্ষ্মী ভাণ্ডারের ম্যানেজার। তাকে চিনব না কেন? সে আপনাকে কি বলেছে? তেমন গুজ্জ কথা কিছু নয়। এই কথা বলছিল যে মাধবীর সঙ্গে অবনী ঘোষের একটা বিয়ের কথা হয়েছিল বটে, তবে পাকা কোনো কথা নয়। অবনী ঘোষ যে খুব ভালো ছেলে নয় এটা সবাই জানে। তবে তার বাবা কেতন ঘোষের কাছে মহিতোষের একটু দায় ছিল। কেতন ঘোষ এক সময়ে মহিতোষের দুঃসময় তাকে খুব সাহায্য করেছিল। একরকম তার দয়াতে মহিতোষ ফের নিজের পায়ে দাঁড়ায়। সেই কৃতজ্ঞতা থেকে এই বিয়ের কথা হয়। ধরে বেঁধে মেয়েটাকে হয়তো অবনীর সঙ্গেই বিয়ে দিতে হতো, কিন্তু মেয়েটা রাজি ছিল না। সেসব তো আমার জানার কথা নয়। তবে অবনী ঘোষ কিন্তু লোক খারাপ ছিল না। মদ টদ খেত বটে,
কিন্তু তেমন কোনো দোষ দেখিনি। দোষের মধ্যে এই কুঁড়ে আর ভীতু ছিল। জানিস, শেষ অবধি মাধবী কিন্তু অবনীকে বিয়ে করেনি। অবনীর বিয়ে হয়েছে বৈকুণ্ঠপুরের সাধন দাসের মেয়ে বৈষ্ণবীর সঙ্গে। ও বাবা, আপনি অনেক খবর রাখেন দেখছি। উড়ো কথা কানে এলে কি করব বল। তবে তুই যে দেখছি অবনী ঘোষের বড় সাকরেদ হয়েছিস। তোর বিপদের সময় তো অবনী ঘোষ তোর পাশে এসে দাঁড়ায়নি। তবে তাকে ভালো লোক বলে মনে করছিস কেন? ওই যে বললাম, লোকটা ভীতু, কিন্তু খারাপ বললে অন্যায় বলা হবে। কেতন ঘোষ ছিল দাপুটে লোক, কিন্তু চরিত্র ভালো ছিল না। ছেলেরও সেরকম হওয়ারই কথা। কেতন নিজের বিষয় সম্পত্তি ফুর্তি করে প্রায় উড়িয়েই দিয়েছিল। যা খুঁতকুড়ো ছিল তা ফুঁকে দিয়েছে অবনী। তবে পেটে বিদ্যে ছিল বলে বরাত জোরে একটা চাকরি পেয়ে গেছে, সরকারি কেরানি। আপনি অনেক খবর রাখেন দেখছি। আমি এত সব জানতাম না। জানার চেষ্টা করিসনি বলে জানিস না। এই যে তোর বিয়ের অনিচ্ছে, পাত্রী দেখতে গিয়ে জানালা দিয়ে গরু ছাগল দেখা, নানা রকম খুঁতখুঁতুনি তুলে সম্বন্ধ নাকচ করে দেওয়া, এইসব দেখেই মনে একটু ধন্দ এসেছিল। কিছু মনে করিস না বাপু। শীতলকুচিতে গিয়ে একটু খোঁড়াখুঁড়ি করতেই কিছু ঘটনা বেরিয়ে পড়ল। এত সব কোনোদিন ভেঙেও তো বলিসনি। আমার মন টিকটিক করছিল। কি যে বলেন। ঠিকই বলছি রে শিবাই। যতই ঢাকা চাপা দিস না কেন, আসল কথা বুঝতে আমার বাকি নেই। রাত হতে চলল জামাই দাদা, এবার উঠি। তারা কিসের? ভটভটিয়া তো আছে, 3 মাইল রাস্তা আরামসে পেরিয়ে যাবি। তবে ঝাঁপি খুলছি, সাপ বেরোক, তার আগেই পালালে কি চলে? ঠিক আছে, বলেন। তুই ভাবিস না যে শুধু উড়ো খবরের ভরসায় তোকে এত কথা বলছি। কারো সঙ্গে কথা কইতে বাকি রাখিনি। সর্বনাশ! কার কার সঙ্গে কথা কইলে? অবনী ঘোষ, মহিতোষ, এমনকি মাধবীকেও বাদ রাখিনি। অন্ধকার বলে বুঝতে পারছি না যে তোর মুখখানা রাঙা হয়ে উঠল কিনা। এসব না করলেই ভালো করতেন। যা উড়ে পুড়ে গেছে তাকে আর কুড়িয়ে এনে কি হবে? উড়ে পুড়েই যদি গিয়ে থাকে, তাহলে গায়ের একটা সুন্দরী মেয়ে 23 বছর বয়স অবধি বিয়ে না করে বসে আছে কেন বলবি? বিয়ে করেনি সে তার ইচ্ছে, কাজটা ভালো করেনি সে। অবনী ঘোষের বাগদত্তা ছিল, তার উচিত ছিল তাকেই বিয়ে করা। মনের সায় না থাকলেও। আর বাগদত্তাই বা কোন হিসেবে? মাধবীর তো মতামতই নেয়নি ওর বাপ। দুজনের ভাবসাবও ছিল না। না থাকলে অবনী ঘোষের হয়ে ঝগড়া করতে এসেছিল কেন? মেয়েটি অবনীর হয়ে ঝগড়া করেনি। সে চেয়েছিল যাতে তুই মদ ছাড়িস। তার মনের কথা তুই টের পাসনি। ঝগড়া করতে এসেছিল তোর ভালোর জন্যই। তবে সিচুয়েশনটা যে ওরকম বিচ্ছিরি দাঁড়াবে তা বুঝতে পারেনি। সেই জন্য পরে কান্নাকাটি করেছিল খুব। এখনো কাঁদে খুব। তাতে আমার আর কিছু যায় আসে না দাদা। যায় আসে না বলেই তো আজ অবধি তোর আর কোনো মেয়ে পছন্দই হলো না। সত্যি কথা বলতো, মাধবী তোর সঙ্গে ঝগড়া করার আগে কতবার ভাব করতে চেয়েছিল, তুই তাকে পাত্তাই দিলি না। পাত্তা দেওয়ার প্রশ্ন উঠছে কেন? সে তো আমার চোখে পরস্ত্রী।
তোর মাথা। কোনো হিসেবেই মাধবী পরস্ত্রী ছিল না, আজও নয়। মাধবীর কথা তুলছেন কেন জামাই দাদা? আপনার মতলবখানা কি? গত রোববার তোর দিদিকে নিয়ে আমি শীতলকুচিতে গিয়েছিলাম। সর্বনাশ! সর্বনাশের জন্য এইবার তৈরি হ। তোর দিদির মাধবীকে ভারী পছন্দ হয়েছে। তার উপর যখন শুনল এত বড় অবধি মেয়েটা বিয়ে না করে একজনের জন্য অপেক্ষা করে আছে, তখন তো কেঁদেই ফেলল। মহিতোষ এখন পারলে আমাদের হাতে পায়ে ধরে। বলছিল মেয়েটা বিয়ে করবে না বলে ধনুক ভাঙা পণ করে বসে আছে। আমি মরেও শান্তি পাবো না। কাজটা ভালো করেননি জামাই দাদা, আমাকে বড় লজ্জায় ফেললেন। বোকা কোথাকার! শুধু একটা ভুল ধারণার উপর একটা মেয়েকে এত কষ্ট দিতে হয়? অবনী ঘোষ তো কবেই বিয়ে করে সংসার পেতে বসে গেছে। তোর অঙ্ক তো মেলেনি। সব অঙ্ক কি মেলে দাদা? এই অঙ্কটা মিলিয়ে দে ভাই। আর পাত্রী দেখার নামে আমাদের মিছে হয়রান করিস না। আজ উঠি জামাই দাদা? না, উঠলে হবে না। মুজলেখা দিয়ে যা। কোনোদিন তো আমার সঙ্গে অবাধ্যতা করিসনি, আজ কি করবি? জ্বালালেন। দিদি যখন আসরে নেমে পড়েছে তখন আমার জীবন অতিষ্ঠ করে মারবে। তার মানে মত দিলি তো? না দিয়ে উপায় কি বলুন? নমস্কার। পাত্রী গল্পটি পাঠ করে শোনালাম। আবার দেখা হবে আগামী পর্বে একটি নতুন গল্প নিয়ে। আজকের মতো নমস্কার।